হ্যালো শ্রোতা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি ঘটেছিল আমার প্রতিবেশী, মানে আমার পাশের বাড়ির এক ভাবির সাথে। তো আমি আর বেশি কথা না বলে আমি ডাইরেক্ট ঘটনায় চলে যাব। আর আমি ভয়েসে আপনাদের সাথে আছি বিউটি। ভাবির নাম পূজা। ভাবির 7 বছর বয়সে ভাবির মা মারা যান। তার কিছু বছর পর ভাবির বাবাও মারা যান। তারপর ভাবির মাসি ও মেসোমশাই ভাবিকে তাদের বাড়িতে নিয়ে যান। তাদের বাড়ি ছিল নদিয়ার এক গ্রামে। আর ভাবির মাসি ছিলেন কমলা দেবী। কমলা দেবীর কোনো সন্তান ছিল না, তাই তিনি ভাবিকে একটু বেশি ভালোবাসতেন। ভাবির যখন 17 বছর বয়স, তখন ভাবির মাসি একদিন হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান। মাসি মারা যাওয়ার পর থেকেই মাসি আর মেসোমশাই যে রুমটিতে থাকতো, সেই রুমটা তালাবদ্ধ করে দেওয়া হয়। মেসো বলতো যে ওই রুমটাতে থাকলে মাসির কথা খুব বেশি মনে পড়ে। মাসির মৃত্যুর 1 সপ্তাহ পরের ঘটনা। শরৎকালের এক সন্ধ্যায় আমি লিভিং রুমে বসে টিভি দেখছিলাম। বাইরে তখন ঝিরে ঝিরে বৃষ্টি আর হালকা বাতাস। এমন সময় রান্নাঘর থেকে থালা বাসন পড়ার শব্দ শুনতে পেলাম। আমি দৌড়ে গিয়ে দেখি যে রান্না করা ভাত তরকারি সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আমি ভাবলাম হয়তো এসব বিড়ালের কাজ। তারপর সেই রাত্রে বাথরুম যাওয়ার সময় লক্ষ্য করি যে মাসির ঘরের দরজার নিচ থেকে আলো বেরোচ্ছে। দেখে মনে হচ্ছে যেন কেউ ঘরে লাইট জ্বালিয়ে রেখেছে। আমি অবাক হয়ে দরজার কাছে গিয়ে দেখি যে দরজাতে যে তালাটি মারা ছিল, সেই তালাটি আর মারা নেই। আমি ভাবলাম হয়তো মেসো আজ রাত্রে এই ঘরেই আছে, যেহেতু ঘরে তালা খোলা আর লাইট জ্বলছে। আমি এটাই ভাবলাম। আমি এই ব্যাপারে আর চিন্তা না করে বাথরুমে যাওয়ার জন্য এক পা ফেলতেই ঘরের ভেতর থেকে একটা ঠান্ডা গলা শুনতে পেলাম। ঘরের ভেতরে আই মা। কণ্ঠটা একদম মাসির মতো। আমি তখন কি করব কিচ্ছু বুঝতে পারছি না। ঠিক তখনই দরজাটা খট করে খুলে গেল। তারপর আমি ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকলাম। ঘরের ভেতরে ঢুকে দেখি ঘরের ভেতরে শুধু সাদা ধোঁয়া আর ধোঁয়া, আর একটা পচা গন্ধ। তারপর আমি নাকটা চেপে ধরে ঘরের চারিদিকে তাকাতে তাকাতে আমার চোখ গেল ঘরের এক কোণায়। কেউ বসে আছে, সাদা শাড়ি, খোলা চুল, মাথা নিচু করে বসে আছে। মহিলাটি তারপর ধীরে ধীরে মাথা তুলে আমার দিকে তাকালো। আমি তো মহিলাটির মুখটা দেখি হতবাক, কারণ উনি আর কেউ নয়, আমার মাসি। কিন্তু আমার মাসি তো মারা গেছে। তাহলে আমার সামনে যে বসে আছে ইনি কে? আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। আমি আমার মাসিকে সশরীরে নিজের চোখের সামনে বসে থাকতে দেখে যেন আমি সেখানেই ভয়ে জমে গেছি। আমার বুক তখন ধরপড় ধরপড় করছে ভয়ে। মাসির চোখ দুটো কটকটে লাল, আর মুখে একটা ভয়ঙ্কর হাসি দিয়ে আমার দিকে যেন ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে। মাসির এত ভয়ঙ্কর রূপ দেখে আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। চিৎকার করে ঘরের বাইরে দৌড়ে গেলাম। ঘরের বাইরে বেরিয়ে আমি সেখানেই অচেতন হয়ে পড়ে গেছিলাম। আমার যখন জ্ঞান ফেরে তখন সকাল হয়ে গেছিল। আমি চোখ খুলে দেখি যে জেঠিমা আমার পাশেই বসে আছে। এখানে বলে রাখা ভালো যে জেঠিমা হলো আমার মেসোমশাইয়ের বড় ভাইয়ের স্ত্রী। মেসোমশাইরা 3 ভাই। 3 ভাইয়ের স্ত্রী সন্তান সব একই বাড়িতে থাকে, মানে তারা যৌথ পরিবার। যাই হোক, আমি ঘটনায় ফিরে আসি। আমার জ্ঞান ফিরতে দেখে জেঠিমা আমাকে বলল, কি রে পূজা, তুই মাঝরাত্রে বারান্দায় অচেতন হয়ে পড়েছিলিস। আমি বাথরুম যাওয়ার সময় দেখি যে তুই বারান্দায় পড়ে আছিস। তারপর তো তোর মেসোমশাই আর কাকাইকে ডেকে নিয়ে আসি। তারপর তো তোকে ওরা ঘরে দিয়ে যায়। কাল রাত্রে কি হয়েছিল রে তোর সাথে? অচেতন হয়ে পড়েছিলিস, তুই কি ভয় পেয়েছিলিস কোনো কারণে?
তারপর আমি জেঠিমাকে সবটা খুলে বলি যে কাল রাত্রে আমার সাথে কি কি ঘটেছিল। প্রথমে জেঠিমা তো আমার কথা বিশ্বাসই করছিল না। তারপর জেঠিমাকে অনেক বলার পর আমার কথা বিশ্বাস করে। তারপর জেঠিমা আমাকে মাসির ঘরের সামনে নিয়ে যায়। আমি ঘরের সামনে গিয়েই তো অবাক, কারণ কাল রাত্রে যেই ঘরের দরজায় তালা মারা ছিল না, আজকে সেই ঘরের দরজায় তালা। কিন্তু এটা কি করে সম্ভব? যাই হোক, জেঠিমা তালা নিয়ে এসে ঘরে দরজাটা খুলল। দরজাটা খুলেই তো আমরা হতবাক, কারণ ঘরের মাঝখানে যে খাটটি ছিল সে খাটে একটা নতুন চাদর পাতা, আর খাটের পাশে যে টেবিলটা ছিল সেই টেবিলে এঁটো থালা বাটি পড়ে আছে। তারপর আমাকে জেঠিমা ঘরের বাইরে নিয়ে গিয়ে দরজাটা আবার তালাবদ্ধ করে দেয়। জেঠিমা দরজায় তালা দিতে দিতে আমাকে বলল, এই ঘরটা আর খোলার দরকার নেই, আর মাঝরাত্রে এই ঘরের আশেপাশে আসার দরকার নেই তোর। এইসব ঘটনা পর থেকে তো আমি রাত্রেবেলায় ওই ঘরের আশেপাশেও যেতাম না। তবুও মাঝে মাঝে কারো হাঁটাচলা করার শব্দ, জোরে জোরে জিনিসপত্র পড়ার শব্দ শুনতে পেতাম ওই ঘরের ভেতর থেকে।